শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। প্রধান প্রতিষ্ঠা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি বছর বাংলাদেশের জন্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসে আমূল পরিবর্তন। 1971 সালে মুক্তিযুদ্ধের পর দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এ বছরেই। 2024 সালে রাজনৈতিক ঘটনাবলীর পাশাপাশি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অপরাধের বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। এ বছরেই বাংলাদেশ সাক্ষী হয়ে আছে ভয়াবহ এক বন্যার। ক্রীড়াঙ্গনেও কিছু অর্জনের সাক্ষী এ বছর। বছরের শেষ মাসে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে তাদের চোখে 2024 সালের সেরা দেশ বাংলাদেশ। 2024 সালের জাতীয় পর্যায়ে বড় ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই আজকের আয়োজন। এক নজরে 2024। 1 জানুয়ারি ডক্টর ইউনূসের কারাদণ্ড। 2024-এর প্রথম দিনেই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন। ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য 3 জনের প্রত্যেককে ঢাকার শ্রম আদালত 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে 1 মাসের জামিন পান তারা। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি। বিএনপি সহ অনেকগুলো দল নির্বাচন বয়কট করে, তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 28টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। এতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো জয়লাভ করে সরকার গঠন করে। এতে 299টি আসনের মধ্যে 223টি আসন পায় বাংলাদেশ আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি সহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দল এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। 9 জানুয়ারি নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে এবং 10 জানুয়ারি জয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে। 29 ফেব্রুয়ারি বেইলি রোডের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনের রেস্টুরেন্টে আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। এছাড়া আরও 75 জনকে বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রিন কেজি নামক বহুতল ভবনে 2024 সালের 29 ফেব্রুয়ারি রাতে এই ঘটনা ঘটে। 10 মার্চ নারী ফুটবলের শিরোপা জয়। ভারতকে টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে 2017 সালে সাফ অনূর্ধ্ব 15 শিরোপা জিতলেও এবারই প্রথম অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের ট্রফি নিজের করে নেয় বাংলাদেশ। 12 মার্চ সোমালিয়ান জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ। 2024 সালের 12 মার্চ MV আবদুল্লাহ নামে একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা। 15 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে জাহাজ সহ মুক্তি পান নাবিকেরা। 22 মে MP আনোয়ারুল আজিম নিখোঁজ। ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি 13 মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। 20 মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। 22 মে সকালে কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে 13 মে নিউটাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 26 মে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল 2024 সালের 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে 7 জনের মৃত্যু হয়। 12 জুন সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতি নিয়ে প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তিনি বাংলাদেশ পুলিশের 24তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের এপ্রিলে 2টি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশন বেনজিরের সম্পদের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। দুর্নীতি দমন কমিশন বলছে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এই সূত্র ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 12 জুন আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। মতিউর রহমানের ছাগলকাণ্ড।
কোরবানির ঈদের সময় 12 লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামে একজন তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য 12 লাখ টাকায় ছাগল কিনেন। এই খবরে শোরগোল পড়ে গেছে চারিদিকে। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। 5ই জুন কোটা সংস্কার আন্দোলন। ছাত্র আন্দোলনের মুখে সরকারি নিয়োগের 2 শ্রেণীতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়। তবে রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে। যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে তারা। 16 জুলাই আবু সাইদকে হত্যা। 5 জুন শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে 15 জুলাই হামলা চালায় ছাত্রলীগ। পরদিন দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ওই দিন নিহতের সংখ্যা দাঁড়ায় 6 জনে। এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। 1 আগস্ট জামায়াত ও শিবির নিষিদ্ধ, পরে প্রজ্ঞাপন বাতিল। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে 28 আগস্ট অন্তর্বর্তী সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। 5 আগস্ট অভ্যুত্থানে স্বৈরাচারের পতন। 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। 6 আগস্ট খালেদা জিয়ার মুক্তি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো হয় বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করে। ঘোষণার 3 দিন পর 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 10 আগস্ট বিচারপতিদের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে আপিল বিভাগের 6 বিচারপতি পদত্যাগ করেন। নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। 19 আগস্ট শুরু হয় ভয়াবহ বন্যা। ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়। দীর্ঘস্থায়ী ওই বন্যায় অন্তত 59 জনের মৃত্যু হয়। ক্ষয়ক্ষতি হয় বিপুল পরিমাণ। 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উদ্যোগ নেয়ার পর 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এই আদালত। 23 অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে একই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পরদিন 24 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। 13 নভেম্বর আহতদের বিক্ষোভ। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা হাসপাতাল থেকে বেরিয়ে এসে রাজধানীর শেরেবাংলা নগরের রাস্তা আটকে বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল 3টি: বিদেশে উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাক্ষাৎ। পরদিন সচিবালয়ে আহত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের 6 উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে আহত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের সিদ্ধান্তের কথাও জানানো হয়। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ও ইসকন প্রসঙ্গ। 2024 সালের 25 নভেম্বরে
চিন্ময়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে। জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। ২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। ১ ডিসেম্বর গ্রেনেড হামলার মামলার রায় বাতিল। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়। এই মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় ২ ডিসেম্বর বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। ২ ডিসেম্বর ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছিল। ২ ডিসেম্বর ভারতের আগরতলায় দেশটির উগ্রপন্থীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। এই ঘটনার পর বাংলাদেশ তলব করে ভারতের হাইকমিশনারকে। ১৯ ডিসেম্বর বর্ষসেরা বাংলাদেশ। বাংলাদেশকে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত করে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়টিতে গুরুত্ব দিয়েছে তারা। ২৩ ডিসেম্বর মেঘনায় জাহাজে ৭ খুন। মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজ থেকে ৭ জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে নৌপুলিশ। এর মধ্যে ৫ জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। ২ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। র্যাবের দাবি এক কর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২৫ ডিসেম্বর সচিবালয়ে আগুন। বছরের শেষের দিকে এসে ২৫ ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে যায় বলে ধারণা করা হয়। এভাবেই ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, প্রাকৃতিক ও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বছরের শেষের দিকে ঘটেছে বেশ কিছু ঘটনা যা স্মরণীয় হয়ে থাকবে। নূরে আল জোবায়েদ, বাংলাদেশের খবর।